প্রত্যক্ষ করে আসছি। বিগত 6 জুন মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে 2024-2025 অর্থবছরে যে প্রস্তাবিত বাজেট উত্থাপন করেছেন তার উপর সাধারণ আলোচনায় আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির অস্তিত্বের পরিচয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের জন্য দিয়ে গেছেন একটি মানচিত্র, একটি পতাকা, একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশ। আমি আরো স্মরণ করছি বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে 62 শিক্ষা আন্দোলন, 66 ছয় দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ দেশ মাতৃকে রক্ষায় যারা শাহাদাত বরণ করেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্মৃতিচারণ করে দেখি 71 রণাঙ্গনে অনেক সহযোদ্ধা আমাদের থেকে চির বিদায় নিয়েছেন। একটা স্বাধীন বাংলাদেশের মানচিত্রের জন্য 30 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এবং 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছেন। আমি বিনম্র চিত্তে তাদের স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান, সাবেক সেনাপ্রধান, সফল রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদকে। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে, যার বলিষ্ঠ নেতৃত্বে সোনার বাংলা নির্মাণে এদেশে আর্থসামাজিক উন্নয়নের সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে আমাদের জাতীয় সর্বোচ্চ সংখ্যক 21টি বাজেট তার দিক নির্দেশনা নিয়ে প্রণয়ন করে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের মর্যাদা আসনে প্রতিষ্ঠিত করেছেন। আমি ধন্যবাদ জানাই জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের অনুরোধ জনাব GM কাদেরকে, যিনি সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা সমুন্নত রাখার জন্য তার দক্ষ বলিষ্ঠ নেতৃত্বে বিরোধী দলীয় সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ রেখে এই মহান সংসদকে প্রাণবন্ধ করেছেন। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি উপজেলার ও পৌরসভার সর্বস্তর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সরকার সমর্থিত সকল রাজনৈতিক দল ও দলের নেতাকর্মী এবং সমর্থকদের, যাদের অক্লান্ত পরিশ্রমের সহযোগিতায় ও আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমি এই মহান সংসদে তাদের পক্ষে এই বাজেট আলোচনার কথা বলার সুযোগ পেয়েছি। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 88, 87 এবং কার্যপ্রণালী বিধির 111(1) অনুচ্ছেদের উল্লেখ আছে, দেয়ার shall be laid before Parliament in respect for each financial year a statement of the estimated receipts and expenditure of the government for the year in this part referred to as the annual financial statement. বাজেট একটি সরকারের আয় ব্যয়ের হিসাবের মধ্যে সীমাবদ্ধ। মাননীয় স্পিকার, আমাদের পঞ্চম বার্ষিকী পরিকল্পনা চলমান 2024 এবং 25 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটের পরিধি নির্ধারণ করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%, পরিচালনা সহ অন্যান্য খাতে মোট 5,32,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি বাজেটের তুলনায় 35,215 কোটি টাকা বেশি। তবে এটা সত্য যে উন্নয়নের পথে দেশ বহুদূর এগিয়ে যাচ্ছে, তাই অর্থ বাজেট প্রতি অর্থ বছরে বৃদ্ধি পাবে, এইটাই বাস্তব। মাননীয় অর্থমন্ত্রী বাজেট প্রণয়নে যে চিত্র অঙ্কন করেছেন তা ছোট করে দেখার কোনো অবকাশ নেই। এর মধ্যে আমরা দেখতে পাবো নতুন একটি আর্থিক বছরে কেমন যাবে। এই প্রস্তাবটি বাজেট সম্পর্কে বিশিষ্ট অর্থনীতি অনেকের ধারণা, বিভিন্ন মন্তব্য শুনতে পাই। কেউ বলেছেন এই বাজেট গণমুখী, আবার কেউ বলেছেন গণবিরোধী, কেউ বলেছেন অবাস্তব, উচ্চবিলাসী, স্বপ্ন কল্পনা বিলাসী। বাজেট সম্পর্কে আমাদের পার্টির চেয়ারম্যান বলেছেন দেশ বড় অর্থনৈতিক সংকটের মুখে, এবং আমাদের প্রবীণ মাননীয় সংসদ সদস্য তিনি এখানে আছেন,
জনাব রাশেদ খান মেনন বলেছেন, জনগণের উপর দায় রাখা হয়েছে। এই বাজেট নিয়ে ব্যবসায়ী সংগঠন যেমন বিজিএমএ, বিকেএমএ, এফবিসিআই বাজেটকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে কয়েকটি দল সংগঠন বিরোধিতা করেছেন। বাজেট পেশ করার পর দেশের দৈনিক সংবাদপত্র কি বলেছেন সে ব্যাপারে আমি এই পত্রিকাগুলো নিয়েছি এবং আপনাকে আমি মেনশন করব এখানে যে তাদের বিবেচনাও গুরুত্বপূর্ণ মিডিয়ার। সংবাদপত্র বলেছেন, আমি এখন কয়েকটি পত্রিকার মন্তব্য তুলে ধরতে চাই। যেমন বাংলাদেশ এই প্রতিদিন পরের দিন কি বলছে, বাংলাদেশ অর্থনীতি খরা ও বৈরী সময়ের বাজেট। যুগান্তর বলেছেন, ছিন্ন বিনার তারের বেদনার সুর। প্রথম আলো ইচ্ছা তালিকায় বড়, কল্পনায় কম এবং সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি উল্লেখ করেছেন, কলর যতই বড় হোক না কেন, সামান্য ফুটা হলেই তার দ্বারা আর কোনো কাজ পাওয়া যাবে না। যখন যাহা তোমাকে ভাসাইয়া রাখে তাহাই তোমাকে ডুবায়। দেশের অর্থনীতিকে একটি কলসের সাথে তুলনা করেছেন মাননীয় স্পিকার, আমি তা মনে করি না। ডেইলি স্টার বলেছে, বাজেট শোস ফল্ট লাইন, নট এ পাথ আউট অফ দি ক্রাইসিস। সমকাল সংকট কাটানোর নির্দেশ নাই, সমকাল বলেছে। কালবেলা বলেছে, ভয় বাড়াতে ব্যয় লাগাম। এইভাবে একাধিক পত্রিকা ভিন্ন ভিন্ন মন্তব্য প্রদান করেছেন। মাননীয় অর্থমন্ত্রী এই বাজেট বক্তৃতায় 209 পৃষ্ঠার বইটি আমি পড়েছি এবং দেখেছি এই 7,97,000 কোটি টাকা কোন কোন উৎস থেকে আসবে, তার কতগুলি দিক নির্দেশনা তিনি এই বাজেটে দিয়েছেন। এটা বাস্তবায়ন কতটুকু হবে এটা দেখার বিষয়। মাননীয় অর্থমন্ত্রী এই বাজেটে জিডিপির প্রবৃদ্ধির প্রত্যাশা করেছেন 6.65%, মূল্যস্ফীতি 6.5%। এই লক্ষ্যে মাত্র অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে বলে আমি মনে করি। এ ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী কোনো বিস্তারিত উল্লেখ করেন নাই। এই অর্থবছরে ঘাটতির বাজেট উল্লেখ করেছেন 2,56,000 কোটি টাকায়। ঘাটতি পূরণের সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেন নাই। তবে তার নিকট কোনো ম্যাজিক রয়েছে কিনা তা আমার জানতে হবে মাননীয় স্পিকার। কালো টাকা সাদা করার বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন, গণমাধ্যমে এটা এসেছে, মাছ ধরতে আদার দিতে হয়। তবে আমি মনে করি পুকুরের সব মাছ ধরলে এটা একটি সংকটের কোনো কারণ হবে কিনা। মাননীয় স্পিকার, এই বাজেটে কৃষি ও খাদ্য খাতে ভর্তি কমানো হয়েছে। এতে করে আমাদের কৃষকগণ ব্যাপক ক্ষতি হবে, তারা কৃষিজাত পণ্য উৎপাদনে নিরুৎসাহিত হবে। পানি সম্পদ খাত স্থানীয় সরকার খাতে বরাদ্দ কমিয়েছেন। পটুয়াখালী, মির্জাগঞ্জ, দুমকি সহ দেশের দক্ষিণাঞ্চল প্রাকৃতিক দুর্যোগ প্রমালে গ্রামীণ অবকাঠামো, ব্রিজ, কালভার্ট ও ভেরিবাঁধগুলো ধ্বংস হয়ে গেছে। এগুলো পুনর্নির্মাণের ব্যাপক অর্থের প্রয়োজন। এই খাতগুলোকে আরো বরাদ্দ বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে। আমার কাছে মাননীয় স্পিকার একটি রিপোর্ট এসেছে ইউনো 3 জনের কাছ থেকে, দুমকি, মির্জাগঞ্জ, পটুয়াখালী। এখানে তারা বলেছেন 1400 কোটি টাকার প্রয়োজন হবে। তারা একটা স্ট্যাটিস্টিক পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকারের টানা 15 বছর ক্ষমতায় থাকার সুবাদে ব্যর্থতার পাশাপাশি অনেক সফলতা রয়েছে। দেশের উন্নয়ন হয়েছে ব্যাপক। পদ্মা সেতু ছাড়াও মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, 3rd টার্মিনাল, চট্টগ্রামে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর সহ অনেক মেগা প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে এবং কয়েকটির কাজ চলমান। এইসব উন্নয়নের সুফল জনগণ পাচ্ছে, কিন্তু কয়েকটি ব্যাংকের অর্থ লুটপাট সহ দুর্নীতিবাজ বিদেশে অর্থ পাচার ব্যক্তিদের কারণে এই উন্নয়নের সুফল মেলান হয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সদস্য, আপনার 2 মিনিট বলুন। মাননীয় প্রধানমন্ত্রী, এদেরকে আইনের আওতায় আনতে হবে। ব্যাংক ঋণ খেলাপির ব্যাপারে উপযুক্ত সিদ্ধান্ত নিতে ব্যাপারে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের একটি সরকার ও শাসন আমল ছিল, সেই সরকারের নেতৃত্বে ছিলেন পল্লীবন্ধু এরশাদ। এদেশের উন্নয়নের বীজ পল্লীবন্ধু বপন করে গেছেন। উপজেলা পদ্ধতি চালু করে যে গ্রামগুলোকে অন্ধকার ছিল
তাতে আলো জ্বালিয়ে পিছড়ে পড়া এই জাতিকে সম্মুখে নিয়ে এসেছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণ উচ্চ পর্যায়ে তৃণমূল পর্যায় পর্যন্ত বাধ্যতামূলক পর্যবেক্ষণ ব্যবস্থা গ্রহণের সফলতার জন্য তিনি জাতিসংঘ পুরস্কার পেয়েছিলেন। জাতিসংঘ শান্তি মিশন থেকে উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স আসবে। আমাদের সেনাবাহিনী বিদেশে সম্মানজনক অবস্থানে আছে। এটা পল্লীবন্ধু এরশাদের অবদান। স্বাধীনতার পর 1990 সন পর্যন্ত এদেশে উন্নয়ন যা হয়েছে তার সিংহভাগ পল্লীবন্ধু এরশাদের শাসনামলে হয়েছে। তিনি ঢাকা শহরে বিদ্যুতের নিশ্চয়তা দিয়েছেন, সোডিয়াম লাইটের ব্যবস্থা করেছেন, বেড়িবাঁধ করে মানুষের জীবন রক্ষা করেছেন এবং অনেকগুলো রাস্তা করেছেন। মানুষ স্পিকার রোকেয়া সরণি, বিজয় সরণি, পান্থপথ, নর্থ সাউথ রোড সহ অনেক উন্নয়ন হয়েছে। আপনি জানেন, আপনি উত্তরবঙ্গ থেকে আসার জন্য তিনি সেই দিন ক্যাবিনেটে আমাদেরকে বলেছিলেন যে একটি যমুনা ব্রিজ আমি দেখতে চাই, আমার দেশের মানুষ পিছনে আছে, আমি আর কিছু চাই না। তিনি যাত্রা শুরু করেছিলেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সেটা সমাপ্ত করে উত্তর অঞ্চলের মানুষের জীবনের প্রত্যাশা পূরণ করেছেন। অনেকগুলো বিষয় আছে মাননীয় স্পিকার, আমি সময়ের দিকে তাকালে দেখতে পাই যে আপনি সুযোগ না দিলে আমি বলতে পারবো না। তবে এটা অনুরোধ করব যে আমি বিরোধী দলে আসি, আমাদের একটা সময় নির্ধারণ আপনি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জানেন। আমরা বিরোধিতা করি সেটা গঠনমূলক এবং যেটা বাস্তব, যেটা সদস্য আপনি আর 2 মিনিট বলুন, 2 মিনিট শেষ করুন। সম্প্রতি ঘূর্ণিঝড়ের রোমালের আঘাতে দেশের দক্ষিণ অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার নির্বাচনে গ্রামীণ রাস্তাগুলো ভেরিবাদ সহ পানির স্রোতে বিলীন হয়ে গেছে। কাদা আধা পাকা ঘরবাড়িগুলো ঘূর্ণিঝড়ের আঘাতে ধ্বংস হয়েছে। অনেক কৃষকেরা ফসল নষ্ট হয়েছে এবং মৎস্য চাষীদের পুকুর ঘেরের মাছ পানিতে স্রোতে নদীতে ভেসে গেছে। এই মানুষগুলো এখন অনেক কষ্টে দিনাতিপাত করছে। ঘূর্ণিঝড় রোমাল এর দিন সকালে সরকারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলে জীবনের বাজি রেখে ঝড় বৃষ্টি উপেক্ষা করে দুমকি সদর, মির্জাগঞ্জ উপজেলা, আঙ্গারিয়া, লেবুখালী, শ্রীরামপুর, মুরাদিয়া, পাঙ্গাসিয়া, বড়বিঘাই, ছোটবিঘাই, কমলাপুর, লোহালিয়া, মরিচবুনিয়া, মাদারীপুর, মজিদবাড়িয়া, আমরাগাছি ও দেউলি, সুবিদখালী ইউনিয়ন সহ প্রায় সকল ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে গিয়েছিলাম। পাঙ্গাসী ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাসী গ্রামে ঘরের উপর একটি গাছ পড়ে জয়নাল হাওলাদার নামে একটি ব্যক্তি নিহত হয়েছে। ওই দিন সন্ধ্যা 6টায় তার নামাজে জানাজায় অংশগ্রহণ করেছিলাম। তাদের আর্তনাদ ও বেদনার কথা শুনেছি। সরকারের পাশাপাশি আমাদের ব্যক্তিগত অর্থায়নের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। তাদের দাবি তাদেরকে পুনর্বাসন করতে হবে। ঘর বাড়ি নেই, পুকুরের মাছ নেই, তাকে আর্থিক সহযোগিতা দিতে হবে। পুনরায় মাছ চাষের ব্যবস্থা করে দিতে হবে। প্রয়োজনীয় অবস্থায় ভেরিবাঁধ, রাস্তা ও ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্মাণ করতে হবে। এবারে 3টি উপজেলায় নির্বাহী অফিসার হতে যে তথ্য পেয়েছি আপনাকে জানিয়েছি মাননীয় স্পিকার। আমি আর 2 মিনিট চাই আপনার কাছে সময়, আমি সমাপ্তির। আর 1 মিনিট নেন, 1 মিনিট। আমার নির্বাচনী এলাকার পূর্ব অঞ্চলে কমলাপুর ইউনিয়নে ও দক্ষিণ অঞ্চলে বড়বিঘা ইউনিয়নে আইন শৃঙ্খলা রক্ষার্থে 2টি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকার সদর হাসপাতালে পটুয়াখালী মেডিকেল কলেজের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। মেডিকেল কলেজ পরিচালনার পরিষদের সভাপতি সাহেব পরিচালনা করেন, এটা স্বাভাবিক। তবে আমার এলাকায় জনগণের স্বার্থে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই শহরের আশেপাশে পূর্বের সদর হাসপাতাল নয় একটি হাসপাতাল নির্মাণ মাননীয় মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। পরিশেষে মাননীয় স্পিকার, পদ্মা সেতু এদেশের দক্ষিণ অঞ্চলের মানুষের অসাধারণ জীবনযাত্রার মান উন্নয়ন করেছে। আপনি আমার মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকায় একটি ইভিজেট অনুমোদন দিয়েছেন। যত তাড়াতাড়ি কাজ শুরু হয় তার জন্য তিনি সদয় দৃষ্টি রাখবেন আমার অনুরোধ। এবং আমাদের 2টি ব্রিজ মাননীয় স্পিকার, এটা আমরা এর আগেও পার্লামেন্টে বলেছি, লাউকাঠি ব্রিজ এবং আরেকটা ব্রিজ সহ কয়েকটা ছোট ছোট ব্রিজ। আমি ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য শেষ করুন। পরিশেষে বলতে চাই, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরাও পিছনে নেই। আমরা ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন
সোনার বাংলা আমরা নির্মাণ করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং তার সহযোগিতা এবং তার নিরপেক্ষতার কারণেই আমি পার্লামেন্টে আছি। আমি তাকে গভীর কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে। আমরা এই বাংলাদেশ গড়ার কাজে আমরা একযোগে কাজ করব এবং বিরোধিতার জন্য বিরোধী নয়, দেশের স্বার্থে আমরা মিলিতভাবে কাজ করবো এই অঙ্গীকার ব্যক্ত করে মানুষের আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।